ভারত কি রাশিয়ার দিকে আরও ঝুঁকছে? মোদির নতুন কৌশল কি ইউএসের জন্য বিপজ্জনক? খুশিতে কেন হাততালি দিচ্ছেন পুতিন? আসুন আজকে এই তথ্যই আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত কি ক্রমশই রাশিয়ার দিকে আরও দৃঢ়ভাবে ঝুঁকে পড়ছে? মোদির এই নতুন কৌশল কি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বার্থ বা প্রভাব বলয়ে নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে? আর ঠিক কী কারণে মস্কো এখন প্রকাশ্যেই উচ্ছ্বাসে হাততালি দিচ্ছে? পুতিনের এই সন্তুষ্টির আড়ালে কোন ভূ রাজনৈতিক হিসাব লুকিয়ে আছে? তবে এই তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না। এবার চলুন বিস্তারিতভাবে এই বিষয়টি জেনে নেওয়া যাক। 2025 সালের সেই সকালটা ছিল যেন অন্য সব দিনের চেয়ে আলাদা। দিল্লির আকাশে শীতের হালকা কুয়াশা, রাস্তা জুড়ে নিরাপত্তার কড়াকড়ি, রাজপথে গর্জন করে চলা এসজিপির কনভয়, সব মিলিয়ে পুরো শহর যেন বুঝতে পারছিল আজ কিছু মহৎ ঘটতে চলেছে। কারণ এই দিনেই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। কিন্তু আসল নাটক তখনও শুরু হয়নি। সাধারণত রাষ্ট্রনেতারা যখন কোনো দেশে আসেন তখন বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানানোর জন্য থাকেন পররাষ্ট্রমন্ত্রী বা কোনো উচ্চপদস্থ সরকারি প্রতিনিধি। কিন্তু এবার ঘটল যুগান্তকারী ব্যতিক্রম। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে যখন রাশিয়ার প্রেসিডেন্টের বিমান নামল তখন সবার চোখ কপালে। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দাঁড়িয়ে আছেন লাল গালিচার মুখে। রাশিয়ার প্রেসিডেন্টকে নিজের হাতে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছেন তিনি। কেউ ভাবতেও পারেননি যে তিনি ব্যক্তিগতভাবে প্রোটোকল ভেঙে এমন অভ্যর্থনা জানাবেন। আন্তর্জাতিক প্রোটোকলে এটা বিরল, প্রায় শোনাই যায় না। কিন্তু মোদি যে এটি করলেন তার পেছনে ছিল একটি অদৃশ্য শক্তিশালী বার্তা। এটা ছিল ভারতের ঘোষণা, আমাদের মিত্রতা আমরা নিজেরাই বেছে নেব, আমাদের পররাষ্ট্র নীতি অন্য কেউ ঠিক করবে না। ওয়াশিংটনে তখন বিশাল আলোড়ন। হোয়াইট হাউসের ভেতরে বিশ্লেষণ চলছে, এটি কি ভারত মার্কিন সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত? নাটো দেশগুলো ভাবছে ভারত কি রাশিয়ার উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে? ইউরোপের রাজনীতিকরা দুশ্চিন্তায়, ভারত এত ঘনিষ্ঠ হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার প্রভাব কমে যাবে। আর পাকিস্তানের টিভিগুলোতে তখন রাতভর বিতর্ক, এবার ভারতকে থামানো কঠিন। কিন্তু এসব প্রতিক্রিয়া ভারত খুব একটা গুরুত্ব দেয়নি। কারণ ভারতের জন্য 2025 সালের এই বৈঠক ছিল কেবল কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের সুযোগ নয়, এটি ছিল বিশ্বের সামনে নতুন ভারতকে দেখানোর মঞ্চ। এমন ভারত যে চাপে নত হয় না, এমন ভারত যে কৌশল বোঝে, এমন ভারত যে বন্ধুত্বর মূল্য দিতে জানে কিন্তু নিজের স্বার্থকে সর্বোপরি রাখে। বঙ্গোপসাগরে ঢুকে আমেরিকার নৌবহরকে থামিয়ে দিল। এই ইতিহাস শুধু ইতিহাস নয়, এটি ভারত রাশিয়া বন্ধুত্বের ভিত্তি। এবং এর প্রতিফলনই আমরা দেখলাম যখন মোদি নিজে বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানালেন। এবার আসি সেই বক্তব্যে যা এই সফরের রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। বিরোধী দলের শীর্ষ নেতা শশী থারুর প্রকাশ্যে বললেন, রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম আমাদের আকাশ রক্ষার লৌহ কবচ। এটি পাকিস্তানের যে কোনো হুমকি থেকে ভারতকে সুরক্ষিত রাখে। আপনি ঠিকই শুনেছেন, শশী থারুরের মতো একজন কূটনৈতিক অভিজ্ঞ নেতা এটা স্বীকার করছে যে রাশিয়ান প্রতিরক্ষা প্রযুক্তি ভারতের জন্য জীবন রক্ষাকারী ঢাল। রাজনৈতিক মতপার্থক্য ভারতীয়দের বিভক্ত করতে পারে, কিন্তু যখন প্রশ্ন আসে দেশের নিরাপত্তার তখন ভারত এক। এবং এই S-400 হল সেই প্রযুক্তি যা পাকিস্তানের যে কোনো আক্রমণকে কয়েকশো কিলোমিটার দূরেই ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু এই সফর কেবল প্রতিরক্ষা নিয়েই ছিল না, বরং প্রতিরক্ষা ছিল এর ছোট একটি অংশ। আসল খেলা ছিল অর্থনীতি, বাণিজ্য, ভূরাজনীতি এবং আন্তর্জাতিক শিল্প উৎপাদনের উপর ভারতের প্রভুত্ব প্রতিষ্ঠা। এবং এটি শুরু হলো এক অবিশ্বাস্য ঘোষণা দিয়ে। ভারত ও রাশিয়া যৌথভাবে ঠিক করল নতুন বাণিজ্য লক্ষ্য, $100 বিলিয়ন। এটা এমন একটি সংখ্যা যা শুনতে যেন কল্পনার মতো শোনায়। কারণ আজকের দিনে ভারত রাশিয়া বাণিজ্য প্রায় 40 বিলিয়নের মতো। কিন্তু মোদি বললেন, না, আমরা এখানেই থামছি না, আমাদের লক্ষ্য হবে অন্তত 1.5 গুণ বেশি। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তৈরি হলো এর প্রথমটি চেন্নাই ভ্লাদিভোস্তক সমুদ্র করিডর। এটা কি নতুন একটি জাহাজ চলাচলের রুট? না, এটা হলো ভারতের হাতে তৈরি এক নতুন সামুদ্রিক স্কিল রোড।
যা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, জাপান, কোরিয়া এবং রাশিয়াকে এক সুপার করিডরে যুক্ত করবে। এখন যদি ভারত থেকে রাশিয়ায় সমুদ্রপথে পণ্য পৌঁছাতে 40 দিন লাগে, তখন এই করিডর চালু হলে মাত্র 12 দিন লাগবে। ভাবুন তো, ভারত থেকে রাশিয়া, জাপান, এই পুরো রুটের কেন্দ্রীয় শক্তি হতে চলেছে ভারত। এটা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সরাসরি পাল্টা জবাব। চীন চাইছে এশিয়ার ট্রান্সপোর্ট নেটওয়ার্ককে একতারা করে নিজের নিয়ন্ত্রণে আনতে, আর ভারত বলছে তোমাদের রুটে নয়, আমরা নিজের রুট তৈরি করব। দ্বিতীয় ব্লুপ্রিন্ট হল ভারতকে বিশ্বের ওষুধের কারখানা বানাবো। রাশিয়া সরাসরি চায় ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তাদের দেশে উৎপাদন বাড়াক, কারণ ভারত বিশ্বের প্রায় 60% ভ্যাকসিন সরবরাহ করে এবং ওষুধ উৎপাদনে ভারতের দক্ষতা অদ্বিতীয়। পশ্চিমা দেশগুলো যেখানে ভ্যাকসিনকে দামের দৌড়ে পরিণত করেছে, ভারত সেখানে জীবন বাঁচানোর মিশনে বিশ্বাস করে। রাশিয়া এই বিশ্বাসকেই মূল্য দিচ্ছে। তৃতীয় ব্লুপ্রিন্ট, যৌথ প্রতিরক্ষা উৎপাদন। এখন আর শুধু রাশিয়া থেকে অস্ত্র কেনা হবে না, বরং এই অস্ত্র ভারতেই তৈরি হবে। রাশিয়ার প্রযুক্তি এবং ভারতের দক্ষতা একসঙ্গে মিলিত হলে ভারতের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার যে স্বপ্ন মোদি তুলে ধরেছিলেন, তা আরও দ্রুত এগোবে। বিশ্বের সেরা মিসাইল, অত্যাধুনিক যুদ্ধ বিমান, উন্নত সাবমেরিন সব তৈরি হবে ভারতীয় শ্রমশক্তি এবং রাশিয়ার প্রযুক্তির মিলনে। এটি শুধু ভারতকে আত্মনির্ভর করবে না, ভারত ভবিষ্যতে রপ্তানিও করতে পারবে। চতুর্থ ব্লুপ্রিন্ট, ভারতীয় যুবকদের জন্য রাশিয়া উপযোগী কর্মী বাহিনী তৈরি। এই ধারণাটি অত্যন্ত কৌশলগত। রাশিয়ার জনসংখ্যা দ্রুত কমছে, তাদের দেশে স্কিল লেবারের ঘাটতি 20 লাখেরও বেশি। ভারত সেখানে বিশ্বের সবচেয়ে বড় দক্ষ যুবশক্তির দেশ। রাশিয়ার পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তি উন্নয়ন, হাসপাতাল, নির্মাণ, আইটি সব ক্ষেত্রেই ভারতীয়রা বিশাল সুযোগ পাবে। এর মানে ভারত শুধু অর্থনৈতিকভাবে লাভবান হবে না, বরং মানব সম্পদের মাধ্যমে রাশিয়ার শিল্প পুনর্গঠনের কেন্দ্রে উঠে আসবে। পঞ্চম ব্লুপ্রিন্ট, অর্থনৈতিক নিষেধাজ্ঞা পাশ কাটানোর কৌশল। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় অনেক দেশ ব্যবসা করতে ভয় পায়, কিন্তু ভারত বলছে আমরা কারো ভয়ে ব্যবসা থামাবো না। রাশিয়া এবং ভারত মিলিতভাবে একটা পেমেন্ট ব্যবস্থা তৈরি করছে, যা ডলার ছাড়াই লেনদেন করা সম্ভব হবে। এর মানে আমেরিকার আর্থিক চাপ এখানে কার্যত শূন্য হয়ে যাবে। ভারত নিজের মুদ্রার প্রভাবও বাড়াতে পারবে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হলে ইউরোপ যখন রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিল, তখন ভারতই ছিল সেই দেশ যে রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে নিজের অর্থনীতি স্থিতিশীল রাখে। যদি সেই সময় ভারত তেল না কিনত, তবে ভারতের মুদ্রাস্ফীতি আজ আকাশ ছোঁয়া হতো। অথচ আমেরিকা তখন ভারতকে চাপ দিচ্ছিল রাশিয়া থেকে তেল না কিনতে, কিন্তু ভারত সেটা শোনেনি, কারণ ভারত নিজের জাতীয় স্বার্থে আপোষ করেনি। এই বৈঠকের পর পুরো বিশ্ব বুঝে গেল ভারত এখন আর কোনো দেশের অনুসারী নয়, ভারত এখন নিজের পথপ্রদর্শক। পশ্চিমা ক্ষমতাগুলোর চোখে এটি স্পষ্ট বার্তা, ভারতকে চাপ দিয়ে কিছু করানো সম্ভব নয়। কারণ এখন প্রশ্ন, এটা কি সেই মুহূর্ত যখন ভারত আনুষ্ঠানিকভাবে সুপার পাওয়ার হয়ে উঠল? অনেকে বলছেন হ্যাঁ, আর এর কারণও আছে। আজকের ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, 2030 সালের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসবে। প্রতিরক্ষায় ভারত দ্রুত আত্মনির্ভর হচ্ছে, প্রযুক্তিতে ভারত এগিয়ে যাচ্ছে, জনসংখ্যা ভারতের শক্তি। ভূরাজনীতিতে ভারত এমন অবস্থানে যে একদিকে আমেরিকা তাকে দরকার, অন্যদিকে রাশিয়া তাকে ছাড়া টিকতে পারে না। এশিয়ায় চীনকে ব্যালেন্স করতে ভারতকে সবাই চাইছে। এটাই সুপার পাওয়ার হওয়ার প্রথম শর্ত। সবাই তোমাকে দরকার মনে করবে। ভারত এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে তাকে আর কেউ থামাতে পারবে না। ভারতে এখন বৈশ্বিক শক্তির সব উপাদান উপস্থিত: শক্তিশালী অর্থনীতি, শক্তিশালী প্রতিরক্ষা, শক্তিশালী কূটনীতি, বিশাল বাজার, বিশাল মানব সম্পদ, আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি। মোদির ভাষায় ভারত নিজের পথ নিজেই নির্ধারণ করে। এটাই নতুন ভারতের গল্প, এটাই ভবিষ্যতের ভারতের পথচিহ্ন, এটাই বিশ্বের সামনে ভারতের ঘোষণাপত্র। আমরাই আমাদের ভবিষ্যৎ ঠিক করি। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।